নিজের অবস্থার উন্নতির জন্য করে ফেলেন শয়তানের সাথে চুক্তি আর শর্ত পূরণ না করতে পেরে পড়ে যান মহা বিপদে। হ্যালো হরর লাভার্স, আজকের ভিডিওতে এক্সপ্লেইন করতে চলেছি 2023 সালে রিলিজ হওয়া একটি ইন্দোনেশিয়ান হরর মুভি যার নাম আনাক তিতিপান শয়তান। মুভিটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। সো আর বেশি ইন্ট্রো না দিয়ে লেটস স্টার্ট। মুভির শুরুতেই আমরা একটি মহিলাকে দেখতে পাই যিনি একটি বই নিয়ে কোনো একটি ডিমনের রিচুয়াল করছিলেন, আর যেটা ছিল একটি ঘোড়ার মুখওয়ালা শয়তান। আর তার পরের সিনে আমরা একটি কাপেলকে দেখতে পাই যারা হলো মাস এবং তার ওয়াইফ সারা। তারা তাদের ছেলে দিগার সাথে শুয়েছিল। দিগা হঠাৎ করে অস্বস্তি ফিল করতে থাকে, আর তখনই তারা বাইরে কিছুর একটা শব্দ শুনতে পাচ্ছিল। মাস সেটাকে চেক করে দেখতে গেলে সেই হর্স ডিমনটি দেখতে পায় যার নাম কি জারন প্যানেলে। মাস সেই ডিমনটিকে দেখে ভয় পেয়ে ঘরে চলে আসে, আর তারা সবাই এতে অনেক ভয় পেয়ে যায়। তখনই মাসের মা ইয়ান চলে আসলে ডিমনটি সেখান থেকে চলে যায়। তখন সে তাদেরকে শুয়ে পড়তে বলে। পরের দিন সকালে সারা বাইরে কাপড় শুকো দিচ্ছিল, আর দিগা তার হর্স টয়টিকে নিয়ে খেলছিল। তখনই সে একটি সাদা ঘোড়াকে দেখতে পায়। সে ঘোড়াটিকে তার মাকে দেখালে তার মা সেখানে কিছুই দেখতে পায় না। এক সময় দিগা ঘোড়াটিকে ফলো করতে করতে রাস্তার দিকে চলে যায়। তখনই আমরা সেই ঘোড়ার ডিমনটিকে দেখতে পাই। আর দিগা যখন রাস্তায় চলে আসে তখন একটি গাড়ি এসে তাকে ধাক্কা দিলে সেখানেই তার মৃত্যু হয়ে যায়। তার সাথে সাথে ঘোড়ার ডিমনটিও সেখান থেকে গায়েব হয়ে যায়। পরের দিন দিগার ফিউনারেল দেখানো হয়, যেখানে সারা অনেক ভেঙে পড়েছিল, আর তার থেকেও বেশি ভেঙে পড়েছিল মাস। আর সে তার সন্তানের কষ্টে একদিন আত্মহত্যা করে। এতে সারা পুরোপুরি ভেঙে পড়ে। এভাবেই কেটে যায় অনেক দিন। একদিন সারা ইয়ানকে তাদের বাড়ির সার্ভেন্ট কাসম্যানের সাথে কোথাও যেতে দেখে। এই বিষয়টা সারার কাছে একটু খটকা লাগে, তাই সে তাদের ফলো করতে থাকে। ইয়ান ঘরের ভিতরে প্রবেশ করে, আর কাসমান চারদিকে নজর রাখে। কিন্তু সারা জালনার ফাঁকা দিয়ে সবকিছু দেখছিল, যেখানে ইয়ান একজন কবিরাজের সাথে কথা বলছিল। ইয়ান তাকে বলে, আমি সবকিছু স্যাক্রিফাইস করে দিয়েছি, এখন আমার কাছে স্যাক্রিফাইস করার মতো আর কিছুই নেই। তখন কবিরাজ তাকে বলে, শর্ত অনুযায়ী তোমাকে স্যাক্রিফাইস করতে হবে, আর তা না হলে সে তোমাকেই মেরে ফেলবে, আর তার সাথে সাথে তোমার সবকিছু শেষ হয়ে যাবে। আর সে সবাইকে খুব ভয়ঙ্কর মৃত্যু দিয়ে থাকে, সেটা কোনো সাধারণ মৃত্যু হবে না। এটা শুনে ইয়ান চিন্তিত হয়ে পড়ে, আর পরবর্তী স্যাক্রিফাইস কিভাবে দেওয়া যায় সে বিষয়ে কথা বলতে থাকে। সারা এসব শুনে পুরো শকড হয়ে যায়। আর মুভির প্রথমে আমরা যাকে রিচুয়াল করতে দেখেছিলাম সেটা ছিল ইয়াং, যে এই ডিমনের সাথে চুক্তি করেছিল। চুক্তি অনুযায়ী তাকে প্রতি 10 বছরে তার নিজের রক্তের কাউকে স্যাক্রিফাইস করতে হবে। এর পরিবর্তে সে ধন সম্পদ ও সুস্বাস্থ্য লাভ করতে পারবে। আর সর্বশেষ স্যাক্রিফাইস করেছিল দিগাকে। মুভির পরের সিনে সারাকে চিন্তিত দেখা যায়, কিন্তু সে ইয়ানকে কিছুই বলে না, এবং ইয়ানকে তাদের ঘরের পাশে তৈরি একটি স্টোর রুমে প্রতিদিন যেতে দেখে, যেখানে বসে সে ডিমনটির জন্য রিচুয়াল করে থাকে। আর ইয়াং সে ঘরটিকে তালা দিয়ে রাখত। একদিন সারা তাকে ফলো করতে করতে সেই স্টোর রুমের কাছে চলে আসে। সে একটি জানালার ছিদ্র দিয়ে দেখতে পায় ইয়ান এবং কিছু বাচ্চার স্পিরিটকে, যেটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। তারপর রাতের বেলা যখন সে ঘুমিয়ে থাকে তখন দিগার আত্মা তাকে এসে ভয় দেখাতে থাকে। এতে সে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সে এসব কিছু ইয়ানকে বলে না। একদিন যখন ইয়ান ঘুমিয়েছিল তখন সে ইয়ানের রুমটি চেক করে। তখন সে সেখানে কিছু রিচুয়ালের জিনিসপত্র পেয়ে যায়, এমনকি সে স্টোর রুমের চাবিটিও পেয়ে যায়। চাবিটি নিয়ে সে যখন বাইরে চলে আসছিল তখন তার সাথে দেখা হয় কাসমানের। কাসমান সারাকে বলে, আমি এ সকল কিছুই জানি, এবং সে আরো বলে সারাকে সে সাহায্য করবে। সারা তাকে একটি ডুপ্লিকেট চাবি বানিয়ে দিতে বলে। কাসমানও তাই চাবি বানিয়ে নিয়ে আসে। একদিন ইয়ান যখন রিচুয়াল করে বাইরে চলে আসে তখন ছাড়া লুকিয়ে ঢুকে পড়ে রুমের মধ্যে, যেখানে সে সেই ডিমনটিকে এবং সেই বাচ্চাগুলোর স্পিরিট গুলোকে দেখতে পায়, যেগুলো দেখে সে অনেক ভয় পেয়ে যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সেখানে দিগার স্পিরিটটিও ছিল, তাছাড়া আরো অসংখ্য বাচ্চাদের স্পিরিট ছিল।
আসলে ডিমনের উদ্দেশ্যে যে বাচ্চাদেরকে স্যাক্রিফাইস করা হতো সেই বাচ্চাগুলোর স্পিরিটকে ডিমন পুরোপুরি কবজা করে নিত। যেহেতু ইয়ানের কাছে স্যাক্রিফাইস করার মতো তার কোনো রক্তের সম্পর্কের গ্র্যান্ড চাইল্ডই ছিল না, তাই সে ডিমনকে গোট অফার করে, কিন্তু ডিমন তার প্রস্তাব ডিনাই করে দেয়। তারপর একদিন রাতে ডিমন অর্থাৎ শয়তানটি ইয়ানকে রেড হন্টেড নাইটে টেনে নিয়ে যায় শর্ত পূরণ না করার জন্য। এখানে সারা পুরো বিষয়টির উপর নজর রাখছিল। তারপর ইয়ান কবিরাজের সাথে দেখা করে, কিন্তু কবিরাজ তাকে জানিয়ে দেয় তাকে খুব অল্প সময়ের মধ্যেই কাউকে স্যাক্রিফাইস করতে হবে, অন্যথায় তার সাথে ভয়ঙ্কর কিছু হতে চলেছে। যেটা শুনে ইয়ান চিন্তিত হয়ে পড়ে, আর এরই সাথে সাথে তার বিজনেসেও লস হতে শুরু করে, অর্থাৎ ডিমন তাকে হেল্প করা বন্ধ করে দেয়। ইয়ান একদিন সারাকে তার গ্র্যান্ড চাইল্ডের ফটো দেখায়। সেটা ছিল তার মেয়ে পুত্রীর ছেলে, যারা কিনা অস্ট্রেলিয়ায় বাস করত, আর পুত্রীর হাজবেন্ড তাদেরকে এখানে আসতে দেয় না। ইয়ান বলে আমি তাদেরকে অনেক মিস করছি, তাই ইয়ান তাদেরকে দেখতে চায়। এটা শুনে সারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় আসলে ইয়ানের তো দরকার পুত্রীর ছেলে অর্থাৎ তার গ্র্যান্ড চাইল্ডকে শয়তানের সামনে স্যাক্রিফাইস করার জন্য। একদিন সারা স্টোর রুমে চলে যায় এবং রিচুয়ালের জিনিসগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে। সেখান থেকে বের হওয়ার পরে কাসমান তাকে বলে আমি ইয়ানের এই কাজগুলো অনেক বছর থেকেই দেখছি। তারপর একদিন ইয়ান তার অসুস্থতার কথা বলে পুত্রীকে একটি চিঠি লেখে, যেটা সারাকে পোস্ট করতে বলে, কিন্তু সে চিঠিটি পোস্ট না করে অনেক দূরে গিয়ে ফেলে দেয়। এদিকে ইয়ানের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। সে একদিন বমি করলে তার মুখ থেকে চুল বেরিয়ে আসে। সারা এবং কাসমান রিচুয়ালে বাধা দিচ্ছিল, তাই ডিমনটি তাদেরকেও হন্ট করতে শুরু করে। এদিকে স্যাক্রিফাইসের টাইমও শেষ হয়ে আসছিল। হঠাৎ করে একদিন পুত্রী তার ছেলেকে নিয়ে তার মা ইয়ানকে দেখতে আসে। আসলে ইয়ানের এক বান্ধবী পুত্রীকে তার মায়ের অসুস্থতা জানিয়ে চিঠি লিখেছিল। তারপর ইয়ান পুত্রীকে বলে তুমি তোমার ছেলেকে নিয়ে এখানে কিছুদিন থেকে যাও। আসলে ইয়ানের তো নজর ছিল পুত্রীর ছেলের দিকে। সবাই রুম থেকে চলে গেলে সারা এসে ইয়ানকে বলে আমি এতদিন এই বাড়িঘর দেখেছি, আর তুমি এখন মৃত্যুর আগে সবকিছু তোমার মেয়ের নামে লিখে দিতে চাও, এটা আমি কখনোই হতে দেব না। তাই সে ইয়ানকে রুমের মধ্যেই লক করে চলে যায়, যার ফলে ইয়ান আর রিচুয়াল করতে পারে না। আর সেই ডিমনটি তখন এসে ইয়ানকে ভয়ঙ্কর ভাবে মেরে ফেলে। এবারে ইয়ানের সকল সম্পদ অটোমেটিকলি পুত্রী পেয়ে যায়, যেটা সারা কিছুতেই সহ্য করতে পারছিল না। তাই সে কবিরাজের সাথে দেখা করে এবং তাকে জানায় সেও হর্স ডিমনের রিচুয়াল শুরু করতে চায়। কবিরাজ তাকে জানায় এজন্য তোমাকে ব্লাড কন্ট্রাক্ট সাইন করতে হবে, অর্থাৎ রক্তের সম্পর্কের কোনো শিশুকে স্যাক্রিফাইস করতে হবে। সারি এসব প্ল্যান করেছিল মূলত পুত্রীর ছেলেকে স্যাক্রিফাইস করে দেওয়ার জন্য এবং সম্পত্তি দখল করার জন্য। তাই সে পুত্রীর ছেলের নামে স্যাক্রিফাইস কন্ট্রাক্ট করে। তারপর পুত্রীর ছেলে আস্থা দিগার মতো হোয়াইট হর্স দেখতে শুরু করে, অর্থাৎ সারার প্ল্যান সফল হতেই চলেছিল। কিন্তু তারপর একদিন পুত্রী যখন সারার সাথে কথা বলছিল, তখন পুত্রী তাকে জানায় আস্থা আসলে তার নিজের ছেলেই না, সে তাকে ছোটবেলাতে দত্তক নিয়েছিল। যেটা শুনে সারার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কারণ সারার পরিকল্পনা এবার বিফলে যাবে, কেননা আস্থার সাথে তাদের কোনো ব্লাড লিঙ্কই নেই, অর্থাৎ রিচুয়ালটি ব্যাকফায়ার করবে। সারা কবিরাজের কাছে গিয়ে কন্ট্রাক্ট বাতিল করার উপায় জানতে চায়, কিন্তু কবিরাজ তাকে জানিয়ে দেয় কন্ট্রাক্ট কখনোই বাতিল করা যাবে না, আর স্যাক্রিফাইস না করতে পারলে তোমার সাথেও তেমনটাই হবে যেমনটা ইয়ানের সাথে হয়েছে। যেটা শুনে সারা পুরোপুরি চিন্তিত হয়ে পড়ে। একদিন আস্থা এবং পুত্রী তাদের রুমে শুয়েছিল, হঠাৎ করে তারা কিছুর শব্দ শুনতে পায়। পুত্রী যখন দরজা খুলে চেক করতে যায়, তখন সে দেখতে পায় সেই হর্স ডিমনটি সারার রুমে চলে এসেছে এবং সারাকে সে খুব বাজেভাবে মেরে ফেলে, অর্থাৎ স্যাক্রিফাইস না করতে পারার কারণে কন্ট্রাক্ট ব্যাকফায়ার করে সারাকেই মেরে ফেলেছে। কিন্তু আস্থা এই কন্ট্রাক্টের সাথে জুড়ে ছিল, তাই ডিমন তাকেও
তার সাথে নিয়ে যেতে চায়। তখন পুত্রী আস্থাকে নিয়ে সোজা কবিরাজের বাড়িতে চলে আসে এবং তার কাছে সাহায্য প্রার্থনা করে। কবিরাজ তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। সে তাকে বলে এই ব্ল্যাক ম্যাজিক এবং ডিমনকে ধ্বংস করার জন্য এর সাথে জুড়ে থাকা সকল কিছু আগুনে পুড়িয়ে দিতে হবে। তারপর তারা সেই স্টোর রুমে জমে থাকা রিচুয়ালের সকল জিনিসপত্র আগুনে পুড়িয়ে দিতে থাকে। কিন্তু যে কন্ট্রাক্টটা হয়ে গেছে সেটা আর কিছুতেই পরিবর্তন করা যাবে না। তাই হঠাৎ করে ডিমন আস্থাকে নিয়ে গায়েব হয়ে যায় এবং পুত্রীকেও কবিরাজের সামনে অ্যাটাক করে। এদিকে কবিরাজ রিচুয়ালের ইনস্ট্রুমেন্ট গুলো আগুন লাগাতে গেলে সেগুলো কিছুতেই যেন পুড়ছিল না। কিন্তু একটি শকিং ইনফরমেশন তারও জানা ছিল না, তা হলো রিচুয়ালের জিনিসের সাথে একজনের প্রাণ স্যাক্রিফাইস করতে হবে, যেটা শুধুমাত্র কাসমানি জানতো। তাই সে তাদেরকে বাঁচিয়ে নিয়ে নিজের প্রাণ স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত হয়ে যায়। সে রিচুয়ালের জিনিসগুলোর সাথে তাকেও আগুন দিয়ে শয়তানের সামনে পুড়িয়ে দেয়, যার ফলে সকল ডিমন এবং ব্ল্যাক ম্যাজিক এখানেই ধ্বংস হয়ে যায়। তারপর আস্থা পুত্রের কাছে ফিরে আসে। পরের দিন সকালে কবিরাজ তাদেরকে বলে তোমরা আবার অস্ট্রেলিয়ায় চলে যাও। তাই তারা দুজনে বেশি দেরি না করে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু মুভির এই সিনে আমরা দেখতে পাই আস্থার হাতে রিচুয়ালের একটি ইনস্ট্রুমেন্ট রয়ে গিয়েছে, অর্থাৎ ডিমন এখনো ধ্বংস হয়নি, অর্থাৎ পিকচার আভি বাকি হে। সো বন্ধুরা, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও, নইলে তোমার নামে ডিমনের সাথে কন্ট্রাক্ট সাইন করে দিব। সাবস্ক্রাইব নাও।